This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেমনটা আপনাদের বললাম এই মুহূর্তে শুরুতেই নজর রাখবো এসএসসি দুর্নীতির খবর। এসএসসি দুর্নীতিতে রাতারাতি চাকরি হারা প্রায় 26,000 শিক্ষক। এসএসসি এবং সিবিআই এর দ্বারা চিহ্নিত অবৈধ চাকরি প্রাপকদের ফেরাতে হবে সুদসহ বেতনও, বাকিদের ফেরাতে হবে না বেতন। নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন তারা, কিন্তু কবে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া এই প্রশ্ন উঠছে। গত বছর 22 এপ্রিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় ছিল 15 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসসি কে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. যেমনটা আপনাদের বলছিলাম যে সকলের নজর যে এসএসসি দুর্নীতিতে রাতারাতি যে 26,000 শিক্ষক চাকরি হারা, তারা আবার কবে চাকরির পরীক্ষায় বসতে পারবেন। এসএসসি এবং সিবিআই এর দ্বারা চিহ্নিত অবৈধ চাকরি প্রাপকদের ফেরাতে হবে সুদসহ বেতনও, বাকিদের বেতন ফেরাতে হবে না। নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন তারা, কিন্তু প্রশ্ন হচ্ছে কবে শুরু হবে এই নিয়োগ প্রক্রিয়া। গত বছর 22 এপ্রিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় ছিল 15 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসসি কে। প্রায় 26,000 চাকরি বাতিল মামলায় হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। 2024-এর 22 এপ্রিল নিয়োগ দুর্নীতি মামলায় কি রায় দিয়েছিল হাইকোর্ট আরেকবার মনে করিয়ে দিই আপনাদের। 2016 এসএসসির সব নিয়োগ বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 15 দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে বেআইনিভাবে যারা নিয়োগ পেয়েছিলেন তাদের বেতনের টাকা 12% সুদ সহ 4 সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। টাকা ফেরত না দিলে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল সংশ্লিষ্ট জেলা শাসককে। পাশাপাশি সিবিআই তদন্তও চলবে বলে জানিয়ে দিয়েছিল হাইকোর্ট। 3 মাসের মধ্যে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। অতিরিক্ত পদ তৈরির পিছনে কারা সেটা তদন্ত করে দেখা প্রয়োজন। বেআইনি নিযুক্তদের হেফাজতে নেওয়া যাবে বলেও জানিয়েছিল হাইকোর্ট। একই সঙ্গে এসএসসির ওয়েবসাইটে সমস্ত ওএমআর শিট আপলোড করার কথাও বলা হয়েছিল। দেখুন, পরিবার রয়েছে, কাঁধে সংসারের দায়িত্ব রয়েছে, মা বাবার চিকিৎসার খরচ রয়েছে, ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব রয়েছে, মাস গেলে বাড়ি গাড়ির ইএমআই রয়েছে, কিন্তু এত দায় দায়িত্বের মধ্যে চাকরিটাই যে আর নেই। সুপ্রিম কোর্ট 2016 এসএসসির গোটা প্যানেল বাতিল করতেই কয়েক মুহূর্তে রাস্তায় প্রায় 26,000 চাকরি হারা। তাদের আক্ষেপ, দোষ না করেই এ যেন মৃত্যুদণ্ড হলো। সেখানে আমাদের কারো ওই দুর্নীতির যে তালিকা সেখানে নাম নেই। আমি একজন কিন্তু অন্য জব ছেড়ে এসেছি, আমি প্রাইমারি টিচার ছিলাম, সেখানেও প্রায় 1-1.5 বছর চাকরি করেছি, তারপর আমি এখানে প্যানেলভুক্ত হয়েছি। যারা যোগ্য তাদের চাকরি কখনোই যেতে পারে না। আমি তো পজিটিভ, আমরা পজিটিভ কিছু আশা করছি আজকে রায় থেকে। আমরা এই দুর্বিষহ যন্ত্রণা থেকে আজকে আমরা মুক্তি পেতে চলেছি। বৃহস্পতিবার সকাল 10:34 সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলা শুনানির কয়েক মিনিট আগেও আত্মবিশ্বাসী ছিলেন হাজার হাজার চাকরি প্রাপক। মনে মনে তারা ভাবছিলেন স্কুলে চাকরি, জীবন নিশ্চিত। বৃহস্পতিবার সকাল 10:37 3 মিনিটের ব্যবধানে আত্মবিশ্বাসী সেই 26,000 চাকরি প্রার্থী চাকরি হারা। 180 সেকেন্ডের ব্যবধানে তাদের মাথায় তখন একটাই চিন্তা, স্কুলের চাকরি আর নেই। আমি কিছু বলবো না, আমার একটা ছেলে আছে, আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি সত্যি, আমার একটা ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। যত সততার সাথে আমার একাডেমিক মার্কস ভালো, অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম, আমি জানি না। কয়েক মিনিটের ব্যবধানে এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে 180 ডিগ্রি উল্টে গেছে হাজার হাজার চাকরি প্রাপকের ভবিষ্যৎ। আমাদের একাডেমিক্সগুলো খুলে দেখুন, মাধ্যমিকে কত পেয়েছে, উচ্চ মাধ্যমিকে কত পেয়েছি, নিজের যোগ্যতা এসছে। এখানে আমাদেরকে তো পাশে বসিয়ে দিয়েছে। চারিদিকে চুরি, সেই চুরির পরিণতি আমাদের জীবন দিয়ে, আমাদের জীবিকা দিয়ে তার দাম দিতে হচ্ছে। এক লহমায় 25,752 জনের চাকরি খারিজ। 2016 সালে এসএসসির গোটা প্যানেল বাতিল করে শীর্ষ আদালত জানিয়েছে নতুন করে পরীক্ষায় বসতে পারবেন চিহ্নিত অযোগ্য ছাড়া সবাই। আমরা কোথায় যাব? আমাদের বউ, সংসার, ছেলে, মা, বোন সব এইগুলো নিয়ে আমরা কোথায় যাব এখন? আমরা আর সেই বয়স আছে নাকি আবার পরীক্ষা দিব? সত্যি জয় হবে এটা ভেবেছিলাম, এটাই আমাদের ভুল, সৎ পথে থাকাটাই ভুল। প্রশ্ন একটাই, কেন চাল থেকে কাকর আলাদা করা গেল না? এর দায় কি এসএসসি
এবং সরকারের নয়? হিসেব নিকেশ মেলাতেই পারছেন না চাকরিহারারা। রিক্তকরণের তালিকা তারা সুপ্রিম কোর্টে দিয়ে দিয়েছে। 5303 জন রিক্তকণ্ঠে তারা বলে এলো লাস্ট দিনকে। 5303 সংখ্যাটা পেয়ে গেল। এত কিছু জানার পরেও আমি জানি না, আমি বলতে পারছি না, বুঝলেন তো। চাকরির ভবিষ্যৎ কি হবে সেই উত্তর পেতে দেশের সর্বোচ্চ আদালতের দিকেই তাকিয়েছিলেন তারা। রায় এসেছে। চাকরিহারারা বলছেন, আজকে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল, কিন্তু আমরা নিরপরাধ, আমাদের এগেনস্টে কোনো ধরনের অ্যালিগেশন নেই। আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে, চোর এসছে। একদিকে শুধু চাকরি তো নয়, একটা সামাজিক সম্মানটুকু নিয়ে মানুষ অন্তত বাঁচার স্বপ্ন দেখে। এই সম্মানটুকুও কি আর থাকবে? বিশ্বাস তো হয় না। আমি কাকে প্রমাণ করব? দেশের সর্বোচ্চ ন্যায়ালয়কে আমি বুঝে উঠতে পারিনি আমরা যোগ্য, কোথাও কোনো দুর্নীতির আশ্রয় নিইনি। আধারে ভবিষ্যৎ, সম্মান নিয়ে টানাটানির আশঙ্কা। চাকরিহারারা আজ দিশেহারা। जो हमारी नौकरी ले ली गई है या कुछ बोला गया, हमको समझ में नहीं आ रहा है कि क्यों हमारी गलती है। দোষ টাকার। আমি বলছি দুর্নীতির যে বড় মাথা, যে দুর্নীতির যে রাজ্যে যে বড় মাথা, যে পিলার, সুপ্রিম কোর্ট তাকে কিছু করতে পারছে না। যে না এরা দোষী, আমি দোষী না, আমি কোনোভাবে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না। এর জন্য একমাত্র দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তাদের মন্ত্রী মিনিস্টার সাঙ্গ পাঙ্গদের সংগঠিত দুর্নীতি। এমন ভয়ঙ্কর আন্দোলনের সাক্ষী হবে পশ্চিমবঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের 14 তলার নবান্নে আর উনি কতদিন থাকতে পারেন, কিছুটা সময় নিচ্ছি, আপনাদের জানাবো। ফের হয়তো আন্দোলন হবে, মামলা হবে, আলোচনা হবে, কিন্তু চাকরিহারারা তারা কি নিশ্চিন্তে থাকতে পারবেন? দুর্ভোগের এই দায় কি প্রশাসন এড়াতে পারবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের উচ্চশিক্ষাকে ধ্বংসের চেষ্টা করছে বিজেপি সিপিএম। সুপ্রিম কোর্ট 26,000 চাকরি বাতিলের পর পাল্টা আক্রমণে মুখ্যমন্ত্রী। যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে 11,610 জন ক্লাস 9 এবং 10-এ পড়াতেন, 5,596 জন 11-12 ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে। আপনারা জানেন ক্লাস 9, 10, 11, 12 is very important class. It is the gateway of the higher education system. ইভেন এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে। তার মানে কি 26,000 25,000 টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, স্কুল কলেজগুলো পড়াবে কে? তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম? একবার আপনাদের লজ্জা হলো না? সিপিএম নিজেরা বলে কি করতেন? চিরকুটে চাকরি দিতেন। গণশক্তিতে যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে। কই তার তদন্ত তো হয় না? বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না। যদি কেউ দোষ করে অপরাধীদের তো সমান দোষ হওয়া উচিত। শুধু বাংলার মানুষের ভাগ্যে কেন তাদের অদৃষ্টে সারাক্ষণ দুরাচার, ব্যভিচার, দুষ্টাচার, মিথ্যাচার, দুর্ভোগ, দুর্যোগ? বাংলায় জন্মানো কি অপরাধ? নাকি বাংলার ট্যালেন্টকে ভয় পায় ওরা? আইপিএস তৈরি করবে কারা, আইএস তৈরি করবে কারা, WBCS তৈরি করবে কারা, WBPS তৈরি করবে কারা, টিচার হবে কারা, প্রফেসর হবে কারা? যদি গেটওয়েটাকে ফিনিশ করে দেওয়া হয়, কোলাপস করে দেওয়া হয়, তার মানে কি বাংলাকে পিছিয়ে দেওয়ার একটা পরিকল্পনা? এডুকেশন সিস্টেমকে কোলাপস করা মানে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে লার্নিং মানে শিক্ষার সুযোগ না পেয়ে এত টিচার যারা পড়ান তাদের বঞ্চিত করে শিক্ষার মানটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন না তো? এটা আমার মনে একটা কোয়েশ্চেন এসছে, কারণ আমি এই মাটিতে জন্মেছি এবং আমি বিজেপির টার্গেটগুলো বুঝি আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টার্গেটগুলো। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বাম এবং বিজেপি।
পাল্টা কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। শোনাবো কি প্রতিক্রিয়া সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। টাকা নিল মুখ্যমন্ত্রীর বাড়ির লোকেরা, পার্টির লোকেরা, সরকারের লোকেরা, হয়তো ওনার পরিবারের থেকে বেনিফিশিয়ারি, আর দোষ হলো সিপিএম কংগ্রেসে। উনি কি এখনও মানুষকে এরকম ভাবছেন? মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, মানুষ এর যোগ্য বিচার করবে। এতদিন কী করছিলেন আপনি? দিব্যি টাকা পয়সা নিয়ে খেয়ে হজম করে বসেছিলেন, মানুষ বাধ্য হয়ে কোর্টে গেছে। কেন এখানে সরকারের প্রত্যেকটি ফয়সালার বিরুদ্ধে মানুষকে কোর্টে যেতে হয়? কারণ হয় আপনি সিদ্ধান্ত নেন না, নাহলে সত্যকে চাপা দিয়ে সবসময় মিথ্যাকে সামনে নিয়ে আসেন, দোষীদের বাঁচাবার চেষ্টা করেন। তাই কথায় কথায় লোককে আদালতে যেতে হয়। এই সরকারটা বাদ দিয়ে ভেঙে দিয়ে এখানে আদালতকে সরকার চালানোর দরকার আছে। 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করুন। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না। কত টাকা খেয়েছে কিছু অযোগ্য অপদার্থ, যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে। যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল, তাদের কার্যত বার করে দেওয়া হলো। লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত। যারা মন্ত্রিসভা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে প্রয়োজনে তদন্ত করুক। যারা টাকা খেয়েছে তারা বহাল তবিয়তে মন্ত্রীর দপ্তরে বসে থাকবে, সরকারের দপ্তরে বসে থাকবে, টাকা পাহাড় করবে, তারা ছাড় পাবে, আর যোগ্য ছেলেমেয়েরা বাতিল হবে। এ কখনো হতে পারে না। সুপ্রিম রায়ে প্রায় 26,000 চাকরি বাতিল, এটা বিজেপি সিপিএম করিয়েছে। আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও নিশানা মুখ্যমন্ত্রীর। একজন বিচারকের বাড়ি থেকে যদি কোটি কোটি টাকা পাওয়া যায়, 15 কোটি সম্ভবত, যেটা জানতে পেরেছি এখনো পর্যন্ত, তার শাস্তি যদি শুধু ট্রান্সফার হয়, তাহলে আমার এই 25,000 ভাই বোন তাদেরও ট্রান্সফার করতে পারত। হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন, জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছে, গাঙ্গুলি না ডাঙ্গুলি, আমি ঠিক জানি না তার আসল নামটা, আমি ঠিক নামটা এক্স্যাক্টলি জানি না। তিনি এখন বিজেপির এমপি, সম্ভবত না, ঠিকই। আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে? তাদের দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা ছিল না, এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে। এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন। সুপ্রিম কোর্টে দুর্নীতি ধরা পড়ে গেল, চাকরি বাতিলের রায় নিয়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে আক্রমণ প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যোগ্য অযোগ্যদের আলাদা করা যেত বলেও দাবি করলেন তিনি। এটা ওই ভদ্রমহিলা আসলে জোট চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছেন, ব্যাপক জোট চুরি করেছিলেন, ধরা পড়ে গেছেন, এবং ধরা পড়ে গিয়ে সুপ্রিম কোর্ট অবধি যখন এসেছে, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে এখানে ব্যাপক দুর্নীতি আছে। আমি তো মনে করি ওই মহিলার এক্ষুনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ত্যাগ করা উচিত। কৌশল যেটা ছিল ওনার, সেটা হচ্ছে আমি 5,500 বা 6,000 মতো ছেলের চাকরি কেনাটা ধরতে পেরেছিলাম। আমি আমার রায় তাদেরকে বাদ দিয়েছিলাম। তারপর তাকে যারা অ্যাডভাইস করলেন যে আপনি ওই যারা ঠিকভাবে চাকরি পেয়েছে আর যারা চাকরি কিনেছে তাদের জোটটা ছাড়াবেন, তাহলে কোর্ট বাধ্য হবে সকলের চাকরি রেখে দিতে। যে আমাদের একটা দফা একটা দাবি, মমতার পদত্যাগ। ওই মমতা যদি তাড়াতাড়ি পদত্যাগ করে তাহলে ভালো, না হলে পশ্চিমবঙ্গের মানুষ খুব শিগগিরই তাকে ছুঁড়ে ফেলে দেবে। কিছু ছেলে যারা সঠিকভাবে চাকরি পেয়েছিল তাদেরটাও গেল, অথচ এইটা আলাদা করা যেত, এইটা আজও আলাদা করা যায়। আমরা দায়িত্ব পাই, তাহলে আমরা করে দেখিয়ে দিতে পারি। চাকরি বাতিল নিয়ে সুকান্ত মজুমদারকেও নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। তৃণমূলের লোকেরাই চাকরি বিক্রি করেছেন, বাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে তৃণমূল সরকার, সব চোরগুলোর জেলে যাওয়া উচিত, পাল্টা আক্রমণে সুকান্ত। কালীঘাট অভিযানের ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। মুখ্যমন্ত্রীর বাড়ির অরাজনৈতিক ব্যক্তিত্ব মহিলা, সেটাও বলে দিচ্ছি, তার নামে লিস্ট এসেছিল। পার্থবাবুর বাড়িতে যারা যান তারা দেখে, নিজের চোখে দেখে আমাদেরকে বলেছে। এবং সেখানেও কেমন বিজনেস হতো দেখুন, 600 নাম আসছে, হচ্ছে 200 জনের, 600 জন কিন্তু টাকা দিয়েছে তৃণমূলের নেতাদেরকে। তাই যাদের চাকরি চলে গেছে, যাদের ওএমআর শিট ফাঁকা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদেরকে আমি অনুরোধ করব,
যে তৃণমূল নেতাকে টাকা দিয়েছিলেন দল বেঁধে তার বাড়িতে যান, কাঁঠাল গাছে বাঁধুন, আর যতক্ষণ না পর্যন্ত টাকা দেবে ছাড়বেন না। এবং এরপরে এই টাকা নেওয়ার জন্য এবং যোগ্যদের চাকরি নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রীর বাড়িতে আমাদের যুব মোর্চা যাবে, কালীঘাট অভিযান করবে আমাদের যুব মোর্চা। আমরা বলে দিলাম 7 তারিখে প্রয়োজনে আমাদের যুব মোর্চা কালীঘাট যাবে। এদিকে রামনবমীর পর নবান্ন অভিযানের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর গলায়। চাকরি বাতিল ইস্যুতে কলকাতায় মিছিল। যোগ্য অযোগ্য বিচারে চাকরি হারানো শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। আমাদের রামনবমীর পরে কলকাতাতে বড় মিছিল হবে এবং পর্যায়ক্রমে নবান্ন অভিযান সব কর্মসূচি এপ্রিল মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা নিচ্ছি। 19,000 প্রায় যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে আমরা আছি। তাদেরকে কথা দিচ্ছি যে কাজটা যোগ্য অযোগ্য বাছাইয়ের কাজ এসএসসি রাজ্য সরকার মমতা ব্যানার্জি চোরেদের বাঁচানোর জন্য করল না, ভবিষ্যতে আমরা এই রাজ্যে মানুষের আশীর্বাদে ক্ষমতা পেলে আমরা এই কাজটা করব। কাগজ হারিয়ে যাবে না। ওএমআর মার্কশিট টেম্পার করেছিলেন, কিন্তু সিবিআইয়ের কর্মপদ্ধতিতে তৎপরতায় তারা এটা পুনরুদ্ধার করেছে। পুড়িয়ে দেওয়া সত্ত্বেও তারা কিন্তু নতুন করে ওএমআর সব বের করেছে। মানুষ বিজেপির আন্দোলনে কতটা সাড়া দেবে সে বিষয়ে সন্দেহ রয়েছে। বিজেপির কর্মসূচি নিয়ে পাল্টা কটাক্ষ তৃণমূলের। গত 2021-এর যে নির্বাচন হয়েছিল বিধানসভা, সেই নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর থেকে বিজেপি অনেকবার অনেক প্রোগ্রামের কথা বলেছে, অনেক ভবিষ্যৎবাণী করেছে, অনেক রকম নাটক সাজিয়েছে। কোনো কিছুতেই এতদিন কোনো কাজ হলো না। আবার বলছে রামনবমীর পরে আমরা নতুন করে আমাদের কার্যক্রম সাজাবো। তো সাজাবে। সবথেকে বড় কথা, সেই কার্যক্রম বা যে সব ঘটনা করবে তাতে বাংলার মানুষ কতখানি সাড়া দেবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। সোশ্যাল মিডিয়ায় চাকরি হারাদের হয়ে লিখে তীব্র কটাক্ষের মুখে পড়তে হলো বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে। সুপ্রিম কোর্টের রায়ের পরে বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, রাতে তার ঘুম আসবে না। 26,000 মানুষ, 26,000 পরিবারের ভবিষ্যতের কথা ভেবে শিউরে উঠছেন, এ কথা লিখেছেন বিধায়ক। কার্যত নিজের দুশ্চিন্তার কথা বোঝাতেই পোস্ট করেছেন এরকম। বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে তার কমেন্ট বক্সে কটাক্ষ মন্তব্যকারীদের। একজন লিখেছেন, কেন কুমিরের কান্না কাঁদছেন? কেউ লিখেছেন, এবার নেতাদের চাকরি প্রার্থীরা রাস্তায় টেনে নামালো বলে। কষ্ট হলে বিধায়ককে পদত্যাগের পরামর্শও দিয়েছেন কেউ কেউ।